সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন, বয়স ৫ বছর ৩ মাস, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ, মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়, আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদভ্যাস সেই পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভুরু সহজে মসৃণ হয়ে না। সুরাইয়া বলল, ইমন, একটা কাজ কর, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলছি, এই জন্য যাবে, সব কিছুতে কেন কেন করবে না। ইমন সরু গলায় বলল, কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে জানো। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে, খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু ঘটবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে, এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভুরু কুঁচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছেন, না হাসলে মজার কিছু ঘটবে না। কাজেই সে সামান্য হাসল, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হল না। মজার কিছু ঘটল না, ঘটবে না তা সে জানত। বড়রা ছোটদের ভুলাবার জন্যে মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হল তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন আর যেতে ইচ্ছা করছে না। সে ঠিক করল, মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে, তবে মার দিকে ফিরে তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোয় মার ওপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসত, তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটত। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্যে তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা, আমার দাঁত পড়ে গেছে, মা, আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হল না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মায়ের সামনে দিয়েই সে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরে তাকাচ্ছে না। সুরাইয়া ডাকল, এই বেটা, এই। ইমন সুরাইয়ার ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব, কোনো কিছুতে কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্যে বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়াল। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করল না। সে রওনা হল দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হল। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি, একটু চা খাওয়াও তো। ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে, তার চোখ লাল, শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কদিনের জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জলবসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠেছে। বল কি, চিকেন পক্স হয়েছে? হয়েছে, এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাও জলবসন্তের মতোই ভয়াবহ। আমি এমএ পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছ? ড্রপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। এমএ পাস বেকার শুনতে খুব খারাপ লাগে। বিএ পাস বেকার শুনতে তত খারাপ লাগে না। শখানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বেরোবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধু-বান্ধবের বাসায় যাব, এমএ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব এবং জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসিব। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক, নো সুগার। আচ্ছা থাক,
চা লাগবে না। লাগবে না কেন? চা খাবো ভেবেই কেমন বমি বমি লাগছে। চায়ের বদলের টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোত্থাও বেরিও না, শুয়ে এস্ট নাও, কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে গেল। বিছানায় শুয়ে থাকার জন্যে গেল না, কাপড় বদলাবার জন্যে গেল। 4 দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস ফেলার জন্যে তাকে বাইরে যেতেই হবে। জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না। সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, হিঁচকির মতো উঠছে। সুরাইয়া ভুরু কুঁচকে ফেলল। তার কোনো কথাই তো ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটল যে হাসতে হাসতে ছেলের হিঁচকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে। 70 বছরের একজন বৃদ্ধার সঙ্গ তার এত পছন্দ হবে কেন? সুরাইয়া সবচেয়ে যেখানে আপত্তি, তা হচ্ছে ছেলে তার দাদুর ঘরে থেকে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন। বিছন আইনে বাউদে, অর্থাৎ পাখা এনে বাতাসকর জাতীয় অদ্ভুত ভাষা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে। ইমন এর মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে। খুব স্বাভাবিকভাবে সেই শব্দগুলি বলে। আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়ে ওঠে। এই তো কয়েকদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল, ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করে, পেটে? ইমন বলল, না, পেটে না। তাহলে কোথায়? ইমন ভুরু কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নেই। সে একটা নতুন শব্দ শিখেছে। মার ওপর সে এই শব্দের প্রভাব লক্ষ্য করছে। বুঝতে পারছে প্রভাব ভয়াবহ। কাজেই এই শব্দ তাকে আরও ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এইসব নিয়ে কিছু বলতে পারছে না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন, তাহলে সুরাইয়া অবশ্যই বলতো। তিনি প্রতিবছর মাসখানিকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপর বলা যায় না, মা, আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শেখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন, তখন তাকে বলা যাবে না, মা, আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলুন। তার শাশুড়ির যে ব্যাপারটা সুরাইয়ার অসহ্য লাগে, তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ ট্রাউজার কিছুই পরেন না। তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করেছে ইমন কৌতূহলী চোখে তার দাদুর আব্দুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত, এটাও একটা কারণ হতে পারে। এখন বাজছে 11টা। ফিরোজ জ্বর নিয়ে বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার এমএ পরীক্ষা সত্যি দেবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটা। কৌটায় ইমনের দাঁত। দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটি বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয় কাহাছে। ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা, হুইনিয়া যাও। সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে দাঁড়াল। তার মনটাই খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার! আকলিমা বেগমের শরীরের ওপরের অংশে আজ কোনো কাপড় নেই। শাড়ির ওপরের অংশটা তিনি কোমরে প্যাঁচ দিয়ে পরে আছেন। আকলিমা বেগম হাসিমুখে বললেন, কারবার দেখছ? ইমাইয়ার দাঁত পড়ছে। সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমাইয়া, ইমাইয়া আবার কি? তার এমন কি কাজের ছেলে যে তাকে ইমাইয়া ডাকতে হবে? বান্দরটারে কি সুন্দর লাগিতেছে দেখ। বান্দর আবার ফোকলা দিতে হাসে। ও বান্দর, তুই হাসস কেন? ইমাইয়া বান্দর হাসে, ভ্যাকভ্যাকাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হচ্ছেন। তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছেন। ইমান বসে আছে তার ছড়ানো পায়ের ওপর। তিনি মাঝে মাঝে পা নাড়ছেন। ইমনের আনন্দ তাতেই উথলে উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন। দাঁত পড়া কুলি পড়া, মদ্দিখানে খাল, বুড়ি বেটি হাইগা থুইছে 22 হাত লম্বা নাল।
এইবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া মনে হয় সে তার ইহজীবনে শুনিনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসতো। আকলিমা বেগম বললেন, থাওক না, খেলতাছে খেলুক, তুমি তোমার কাম কর। ওই মাইয়া, দাঁতের ফাঁক দিয়ে ছেপ ফেল দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলল। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছেন, তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দে রাত যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটাকে কি সুন্দর লাগছে! সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজে এত ফর্সা না, তার বাবাও না। ছিলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছিলের চেহারা আজ আরও সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছিলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু ঠেতে ইচ্ছা করছে। শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছা করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালা বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করে না। হাসানুজ্জামান অনেকবার বলেছে, এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়। উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলেমানুষই স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘণ্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষ বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত করে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবার রেগে যাবার সম্ভাবনা। তবে রাগটা সে প্রকাশ করবে না, যত রাগই হোক মায়া মায়া করে কথা বলবে। ফিরোজেরও জলবসন্ত, এটাও দেবার মতো খবর। সে এমএ পরীক্ষা দেবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশ্যই আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সেই খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করল। ভারী এবং রাগী গলার এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচাকে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল, কে সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগল যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসল, এখনো আসছো না কেন? অফিস ছুটি হোক, তারপর আসব। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, উপরের পাটির দাঁত, তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। 6 বছরে দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা, তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে, তার ধারণা জলবসন্ত। সে জলবসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা, আমাকে বলছিল সে এমএ পরীক্ষা দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে। আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব
উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে। আমাকে টেলিফোন দিয়েছে। বল কি? কবে দিয়েছে? গত সপ্তাহে? ডাইরেক্ট লাইন না, পিবিএক্স লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না? আচ্ছা সোমো, তুমি আমাকে ফোনের একটা কার্ড করিয়ে দেবে? আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টের মধ্যে। কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা, আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর কোনো স্টুডিওতে নিয়ে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি। বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরাইয়া, রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরেও বেশ কিছুক্ষণ টেলিফোন কানে ধরে রাখল। পোঁ পোঁ শব্দ হচ্ছে। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেবার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মন স্থির করতে পারছে না। তার বড় ভাই জামিলুর রহমান শুকনা ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না বা আনন্দিতও হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করল। ভাইজান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বলল, ভাইজান, আমি সুরাইয়া। কি ব্যাপার? না, কিছু না, এমনি খবর নেবার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি? ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি। ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হুম। হজমের যে সমস্যা ছিল, সমস্যা মিটেছে? না, আছে। সুরাইয়া, এখন রাখি, আমাকে একটু পুরনো ঢাকা যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও বেশ কিছুক্ষণ টেলিফোন কানে ধরে রাখল। পোঁ পোঁ শব্দ হচ্ছে, মন খারাপ করা শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিনে মন খারাপ হওয়ার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজই মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনো আসছে না। সুরাইয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে, সেদিন দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উঁকি দিল। ফিরোজও ফেরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। সে প্রায়ই রাত বিরেতে বাড়ি ফেরে। একবার ফিরেছিল রাত 3টায়। কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারের কোনো বিপদ হয়নি তো? বড় শহরের বিপদগুলিও হয় বড় বড়। কোনো কারণ ছাড়াই হঠাৎ গণ্ডগোল লেগে যায়। গাড়ির কাচ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। এক সময় পুলিশের গাড়ি আসে। বেশিরভাগ সময় পুলিশরা গাড়ি থেকে নামে না। যদি নামে, তাহলে নিরীহ মানুষ যারা 7এও নেই 5এও নেই, তাদের দিকে হুঙ্কার দিয়ে হায়! সুরাইয়ার সঙ্গে দেখা হলো। থমকে দাঁড়ান। অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবারই ইচ্ছে করেছে বলে, আপনি এইভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না।
কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যত বড়ই হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজায় ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে? তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতর ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদে এই কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবেন, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরে থাকেই। অফিসে? অফিস কি কেউ রাত 1টা পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে? অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাওয়া। নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনে চেক ফুল শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। ছিছি, এই সব সে কি ভাবছে? হাসপাতালের কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারিন্দায় বইসা আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়াল। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনো ফেরেনি। রাইত কত হয়েছে? 2 বাজতে 5 মিনিট। রাইত তা তো মেলা হয়েছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও, তুমি গিয়া ভাত খাও। চিন্তার কিচ্ছু নাই। পুরুষ মানুষ 2-1 রাইত দেরি করেই। এইটা নিয়ে চিন্তার কিচ্ছু নাই। বন্ধু বান্ধবের বাড়িত গেছে, তাস খেলতাছে। ও তাস খেলে না মা। খেলে না বইলে যে কোনোদিন তাস খেলবে না এমন কোনো কথা নাই। বিলাই আর পুরুষ মানুষ, এই 2 জাতের কোনো বিশ্বাস নাই। 2টাই সোকসোকানি জাত। যাও, ভাত খাইতে যাও, আমি বসতেছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা বিষয় নিয়েই কথা বলতে থাকবেন। ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়ার প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। 1 গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক না থাকুক, লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারে না, গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফ্যান মাখা থাকতে হবে। ফ্যান ভাত থেকে ধোয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপি কপ করে কিভাবে খায় কে জানে। সুরাইয়া চুলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে, ভাত বাড়, খিদে লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পুটি চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আসতে আসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধতেও তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমোবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নাই গো বউ। শরীরে মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলি জড়ো করছেন, যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী, এদের মৃতদেহগুলির প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধড়ফড় করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার 70 বছরের জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিয়েই হাত টেনে নিল। রাঙা বউ, ইঁদুরে কামড় দিছে। কবুতরের বাসাত ইঁদুর? না, ইঁদুর না, সাপ, বিরাট এক সাপ।
তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বেরিয়ে এলো, দুজনেই হতভম্ব। আকলিমা বেগম দিশা হারানলেন না, সঙ্গে সঙ্গে পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন। ওঝা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হল না। আকিলিকা বেগম আশায় আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জুইল্লে যাইতেছিল, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেওয়ার আগেই লোকটা মারা গেল। এই সব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবু মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়ে ধরফর করে মরে গেল। এই দুঃখও কম কি? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্যে কি দুঃখ অপেক্ষা করে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাখতে আর করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এই জন্যে বলে কাল রাত। কাল দিন বলে কিছু নেই। এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলি কঠিন বিপদ সামলাতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চিত হয়ে পড়ে যায়। এই শক্তের একটা গ্রাইমে নাম আছে, চিত শক্ত। আম্মা, চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগে ধরে। বেটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামলাতে পারবে। আম্মা, বাজে কটা? 2:25। রাইত কাটতে বেশি দিরং নাই। তুমি ভাত খাইছো? তুমি ভাত খাও নাই, মিথ্যা কথা বলছো। মুরব্বির সাথে মিথ্যা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়ে আমার সামনে বসো, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসল। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়া শোনো, আমি একটা গোনা গনেছি। গোনার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবা না, সে আসবে সকালে। কি গোনা গুনেছেন? সেইটা তুমি বুঝবা না। আমি পুরাণকালের মানুষ, আমি অনেক গোনা জানি। আকলিমা বেগম কোনো গোনা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্য কিছু মিথ্যে কথা বলা। এই মিথ্যে বলার জন্যে তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করাতে হবে। সুরাইয়া ইমনের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরছে না, এই দুশ্চিন্তা এখন তার মাথায় নেই। গোনার ব্যাপারে যা বলেছেন তা সর্বৈব মিথ্যে। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যেই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে। তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমিয়েও কাজে আসবে। সকালে কোন ভয়ঙ্কর সংবাদ এসে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করল, পানি খেল, সব কিছুই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায় পেটে কৃমি হওয়া বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকল, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনো আসছে না কেন গো বাবু? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবারও বলল, আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথম যে কাজটা করে, বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালে। তার জন্যে বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সেই শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদি নামাজের অজু করছেন। রাত বিরাতে অজু করার অভ্যাস। নামাজের জন্যে অজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না, তার মাথা ঘুরে উঠল।
সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করল, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল।